ব্যবসায়ীদেরকে জোর করে বেশি দামে গ্যাস বিদ্যুৎ কিনতে বাধ্য করে আওয়ামী লীগ সরকার। আর একই সাথে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয় আর্থিক খাতকে। ঢাকা চেম্বার আয়োজিত অনুষ্ঠানে এমন অভিযোগ করে বক্তারা বলেন, নিরাপত্তার অভাবে কারখানায় যেতে পারছেন না উদ্যোক্তারা। দেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে বহুমুখী সংকট দীর্ঘদিন ধরে, যার স্পষ্ট হয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর। এ সংকট কাটিয়ে অর্থনীতিকে এগিয়ে নেয়ার নানামুখী কৌশল ও পরামর্শ খুঁজতে এ আয়োজন করে ঢাকা চেম্বার। আলোচনায় এদিনও জোরালোভাবে উঠে আসে আর্থিক খাতের সমস্যা, চলমান শ্রম অস্থিরতার, গ্যাস বিদ্যুৎ সংকটের বিষয়টি। বক্তারা বলেন, এত চ্যালেঞ্জের মোকাবেলা করে সমস্যা হচ্ছে ব্যবসায়ীদের টিকে থাকা। এদিন ঘুরে ফিরে সামনে আসে সার্বিক নিরাপত্তার বিষয়টিও। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, পরশু, প্রত্যেকদিন খালি ভয় থাকতে আছে। যখনই কোথাও কোনো ফ্যাক্টরিতে কোনো সমস্যা দেখবেন, শ্রমিকের রাস্তা বের হয়েছে, তাহলে ডেফিনেটলি ওখানে কেউ না তো পিছনে ইন্ধনদাতা অবশ্যই থাকবে। আমরা কিন্তু কষ্টে আছি, বিকজ আমরা কিন্তু আজকে প্রথমবারের মতো অ্যাজ এ বাঙালি আকারে আমাদের কোম্পানিতে আমরা 1,50,000 মানুষ আমরা একসাথে কাজ করি। আজকে কিন্তু আমার ফ্যাক্টরিতে যখন প্রবেশ করি আমার ভয় লাগে। গেল 1.5 দশকে ঝিমিয়ে পড়া আমলাতন্ত্র আর প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা দেশি বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। বলেন, রাজস্ব ব্যবস্থার দুর্বৃত্তায়ন আর ব্যাংক ঋণের চড়া সুদে বিপদে পড়েছেন অসংখ্য উদ্যোক্তা। শুধু তাই নয়, বাড়তি দামে গ্যাস বিদ্যুৎ কিনতে বাধ্য করে বাড়ানো হয়েছে ব্যবসার খরচও। 16 টাকাটা যদি আমরা 25 টাকায় নেই, তাহলে সরকার খরচ সমান হয়, কিন্তু সরকার চাপিয়ে দিল 30 টাকা, which is 100%। এর আগেও তো বেড়েছে, তখন আমাদের আশা কি ছিল, নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা পাইনি। ট্যাঙ্কিং ব্যবস্থার যে টানাপোড়েনটা চলছে, এটার নেট এফেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের অর্থনীতি আসলে ছোট হয়ে আসছে। এমন বাস্তবতায় নতুন সরকারকে বাণিজ্য বিনিয়োগ ব্যবস্থায় আমূল সংস্কারের আহ্বান জানান বক্তারা। বলেন, বিদেশিদের আস্থা অর্জনের প্রয়োজনে বদল আনতে হবে চলমান নীতিমালায়। এই ম্যাক্রো ইকোনমি যখন এই শকটা লিঙ্গার করলো, কোনো কারণই ছিল না এটা 2 বছর হওয়ার। মোস্ট অফ দ্য টাইমস পলিসিস ওয়্যার, রেসপন্সেস ওয়্যার নোন। ডিজিটাল পেমেন্টটাকে যদি উদ্বুদ্ধ করার জন্য আইদার গভর্নমেন্ট যদি এটা মনিটরি করছে, ইনসেন্টিফিকেশন যদি সুযোগ না থাকে, ক্যাশকে ডিসেন্টিফাইড করা হবে। অনুষ্ঠানে শ্রম অসন্তোষ সৃষ্টিকারীদেরকে আইনের আওতায় আনার দাবিও তোলেন বক্তারা। রুল অফ ল ফর আদার রিজনস যদি আপনি কোয়েশ্চেন করেন, তখন কিন্তু এই ডিসিপ্লিনটা আসবে না। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের চিনি গুঁড়া চাল একদম ফ্রি। মাছ চাষ, খিচুড়ি রান্নার পর এবার ঘাস কিভাবে চাষ করতে হয় সেটা শিখতে বিদেশ যাওয়ার খায়েশ প্রাণী সম্পদ অধিদপ্তরের 32 কর্মকর্তার। আর যাতে ব্যয় হবে 3.25 কোটি টাকা। দেশের অর্থনৈতিক সংকটের এই সময়ে এমন আবদারকে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। ইমদাদ হকের রিপোর্ট। বিচিত্র রকম প্রকল্পের ঠাসা দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। এরকমই একটি উন্নত মানের কাঁচা ঘাস চাষের মাধ্যমে গরুর পুষ্টি উন্নয়ন ও বাড়তি দুধ আহরণ। দুর্যোগকালীন গোখাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে প্রকল্প শুরু হয় 3 বছর আগে, যা শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এই সময়ের মধ্যেই সারা দেশে স্থাপন করা হবে প্রায় 9,000 প্রদর্শনী প্লট। অথচ এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 27%। তাই নির্ধারিত সময়ে শেষ না হয় বাড়তি চাওয়া হয়েছে আরও 1 বছর। বিদেশ যাওয়ার বিষয়টা তো বাদ দিয়ে আপনারা প্রপোজাল পাঠান নাই? না। তবে এসব ছাপিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে কর্মকর্তাদের বিদেশ সফরে যাওয়ার খায়েশ। তথ্য অনুযায়ী এই ঘাস চাষে উচ্চতর প্রশিক্ষণ নিতে অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে যেতে চান 32 কর্মকর্তা, যাতে গচ্চা যাবে 3.25 কোটি টাকা। অথচ এই ঘাস বাংলাদেশে চাষ হয়ে আসছে বহু বছর ধরেই। তাই পুরো ব্যয়কে অযৌক্তিক বলছেন বিশ্লেষকরা। এর আগে আমরা দেখেছি যে বিদেশ সফরে বা ট্রেনিং করতে গিয়েছেন এবং আসার পরে হয়তো তার পোস্টিং অন্যত্র হয়েছে বা রিটায়ারমেন্টে চলে গিয়েছেন। কাজে সেখান থেকে কিন্তু আমরা খুব একটা বেশি সুবিধা অর্জন করতে পারি না। কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে সরকারি কর্মকর্তাদের তাদের বিদেশের ট্রেনিং
বা বিদেশ ভ্রমণ কোনো প্রকল্পের ক্ষেত্রে আমি মনে করি একটু সতর্কতা অবলম্বন করা উচিত। মূল বিষয়টা হচ্ছে বিদেশে যাওয়াটা হচ্ছে তার একটা সুবিধা, কিছুটা অর্থ পাবেন, কিছুটা মানে প্রমোদ ভ্রমণ হবে রাষ্ট্রীয় অর্থায়নে। এই যে মানসিকতা, এইটি এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এটাকে এখন পরিবর্তনের তো সুযোগ। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে দৃষ্টান্ত স্থাপন করা হয়। 118 কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি নেওয়া হয় সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায়। অর্থ সংকট কাটাতে অন্তর্বর্তী সরকার যখন অপ্রয়োজনীয় প্রকল্পের ব্যয়ে লাগাম টেনে ধরতে যাচ্ছে, তখন জনগণের করের টাকায় এই কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত অনেকটাই বিলাসিতা। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেজ। বিনিয়োগকারীদের জন্য আরও একটি হতাশার সপ্তাহ পার হলো পুঁজিবাজারে। এ সময় গড় লেনদেন কমে যায় 37%। মূলত বড় কোম্পানি ঘিরে নিয়ন্ত্রক সংস্থা এবং এনবিআরের সিদ্ধান্তের প্রভাব পড়ে গেল সপ্তাহে। বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেকর্ড জরিমানা, 7 প্রতিষ্ঠানের শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা, বিএসইসির শীর্ষ পদে রদবদল, সিএসসি ডিএসসিতে নতুন পর্ষদ নিয়োগ সহ সপ্তাহ জুড়ে নানা ঘটনা ছিল দেশের পুঁজিবাজারে, যার স্পষ্টতই প্রভাব ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে। বিশ্লেষণে দেখা যায় গেল সপ্তাহের 5 কর্মদিবসে 4 দিনই নিম্নমুখী ছিল সূচকের ধারা। আগের সপ্তাহের তুলনায় প্রধান সূচক ডিএসইএক্স 3% হারায় ডিএসই। 428 কোটি টাকা একটি গ্রুপকে জরিমানা করা হয়েছে। জরিমানা অবশ্যই করতে হবে এবং তাদেরকে সবাইকে শাস্তির আওতায় আনতে হবে, কিন্তু শাস্তির আওতায় আনতে গিয়ে বাজারকে যদি আমরা ব্যাড একটা মেসেজ দিয়ে দেই তাহলে আবার আসলে খারাপ হয়ে যাবে। যদি দেখে যে এই ধরনের একটা কিছু হয়েছে, আমার যত টাকা প্রফিট হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি যদি আমাকে জরিমানা করে, তাহলে আমার এই বাজারে না আসাটাই ভালো। এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন হারায় 13,000 কোটি টাকা। সাথে 331টি কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বাড়ে মাত্র 57টির। বেচা কেনা হয়নি এমন শেয়ারের সংখ্যা 17টি। লেনদেন হয় মাত্র 2,000 কোটি টাকার কিছু বেশি। সরকার ইন্টারেস্ট রেট বাড়িয়ে চলছেন, বিল এবং বন্ডে বিনিয়োগ বাড়ছে হু হু করে সরকারের। যখন একটি সেফ ইনভেস্টমেন্ট থাকে বিল বন্ডে 12%, সেখানে আসলে এরকম বাজারে পুঁজিবাজারে টাকা আসা বা এখানে বিনিয়োগ আসা একটু দুরূহ ব্যাপার। সূচক ও লেনদেনের নিম্নমুখী ধারা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। প্রধান সূচক 522 পয়েন্ট কমার পাশাপাশি 75% কমে লেনদেন হয়েছে 41 কোটি টাকা। কমেছে বেশিরভাগ শেয়ারের দামও। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি আয় এসেছে $1,175 কোটি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর তথ্য অনুযায়ী বছর ব্যবধানে যা বেড়েছে 8.5%। তথ্য অনুযায়ী সবশেষ সেপ্টেম্বর মাসে আয় হয় $386 কোটি, যা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে 16% বেশি। এছাড়াও প্রবৃদ্ধির ধারা অব্যাহত ছিল আগের 2 মাস, জুলাই এবং আগস্টেও। সবশেষ অর্থ বছরে মোট রপ্তানি আয় এসেছিল $4,081 কোটি, যা আগের বছরের চেয়ে কমে যায় প্রায় 6%। আর চলতি 2024-2025 অর্থ বছরের মোট আয়ের লক্ষ্য ধরা হয় $4,500 কোটি কিছু বেশি। এছাড়া সম্প্রতি ঘোষণা করা নীতিমালা অনুযায়ী 2026-2027 অর্থ বছরে এই আয় নেয়ার লক্ষ্য $11,000 কোটি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ডের এক্সেলেন্স ইন কোয়ালিটি। বন্যা সাথে ভারত থেকে আমদানি বন্ধের দোহাই, আর তাতেই কাঁচা মরিচের কেজি উঠেছে 500 টাকায়। দামের ভারে নাকাল নগরবাসীর স্বস্তি কেবল কাঁচা পেঁপেতেই। বৃষ্টিতে নগর জীবনের স্বস্তি যেমন নেই, তেমন আবহাওয়া দেখে মুখরোচক খাবারের স্বাদ পাওয়ার বাসনাও পুরোপুরি ধুয়ে গেছে অসময়ের জলে। বানের পানির সাথে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম।
এমন দিনে খিচুড়ি সেই স্বাদ পাওয়ার আগে বাজারে পণ্যের দামে খিদে উবে গেছে সাধারণের। আমদানি আর ঝড়ের দোহাই দিয়ে দিনের ব্যবধানে প্রায় 200 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। সব ধরনের কাঁচা সবজি কেউ বা হাঁকিয়েছে সেঞ্চুরি আর কেউ বা ডাবল সেঞ্চুরির পথে। এত সব অস্বস্তিতে একমাত্র স্বস্তি পেঁপে আর মিষ্টি কুমড়ায়। মরিচ 500 টাকা কেজি, আপনার আলু হলো 550 টাকা কেজি, 65 টাকা কেজি। সবজির বাজার সব কিছুতেই কেজিতে 10 টাকা 20 টাকা বেশি। বেগুন যেটা 80 টাকাও ছিল আজকে যাচ্ছে 160 টাকা। যেখানে 1 কেজি নেওয়ার কথা এখানে আধা কেজি নিচ্ছে, যেখানে 3টা আইটেম নেওয়ার কথা 1টা আইটেম নিয়ে যাচ্ছে। ধার দেনায় চলা সাধারণ জীবন এখন বিষমুক্ত পণ্য নয়, বরং দামের ভারে মুক্তি খুঁজে বেড়াচ্ছে। দিনান্তে মিলছে না হিসেব, আর ক্রেতাদের যুক্তিকে পাশ কাটিয়ে বিক্রেতাদের যুক্তি যেন ইসপের গল্পের মতো পথ দেখাচ্ছে। টমেটো 200 টাকা কেজি, এলসি টমেটো পূজার কারণে অগ্রিম বন্ধ হয়ে গেছে। এলসি মরিচটা ইন্ডিয়ান মরিচ যেটা ওটা আসা বন্ধ হয়ে গেছে, এ কারণে মরিচের দামও দ্বিগুণ হয়ে গেছে। আমরা গরিব মানুষের 10-15 হাজার টাকা বেতন তারা খাওয়ানো লাগবে, দেশে দায়িত্ব করব। বড় লোকেরা খাইতে পারবো, এরা তো বাসায় বই থেকে অর্ডার দিবে, তারা লয়ে দেব। আর বাজার নিয়ন্ত্রণে সরকারের তথাকথিত কঠোর পদক্ষেপের দিকে তাকিয়ে বেচারা সাধারণ মানুষ। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা। স্টার্টআপ ব্যবসায় বিনিয়োগ বাড়ছে প্রতিনিয়ত, যার মাধ্যমে $200 বিলিয়ন বাণিজ্য গড়ে তুলেছে বেশ কিছু প্রতিষ্ঠান। ByteDance, SpaceX এবং OpenAI তাদের মতোই প্রতিষ্ঠান। ব্যবসার জগতে স্টার্টআপ এখন আর নতুন নয়, যেখানে প্রথমে লাভের আশা খুব একটা না রেখে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা দাঁড় করান উদ্যোক্তারা। তবে ঝুঁকির বিপরীতে ব্যাপক মুনাফার স্টার্টআপে বিনিয়োগ বাড়ছে প্রতিনিয়তই, আর এর মাধ্যমে $200 বিলিয়ন বাণিজ্য গড়ে তুলেছে বেশ কিছু প্রতিষ্ঠান। স্টার্টআপ হিসেবে যাত্রা শুরু করে $1 বিলিয়ন পার করা কোম্পানিকে বলা হয় ইউনিকর্ন। সেই হিসেবে বিশ্বের সবচেয়ে দামি ইউনিকর্ন কোম্পানি চীনের ByteDance। এ প্রতিষ্ঠানের বর্তমান রাজস্ব $225 বিলিয়ন। এরপরেই আছে ইলন মাস্কের SpaceX, বর্তমানে যাদের আয় $200 বিলিয়নের ঘরে। দামি স্টার্টআপের তালিকায় এরপরই আসে OpenAI এর নাম। 2015 সালে যাত্রা শুরু করা কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রতিষ্ঠান চলতি বছরের জানুয়ারিতেও ছিল 10ম অবস্থানে। বর্তমানে সবচেয়ে দামি স্টার্টআপের তালিকায় তৃতীয় স্থানে আছে প্রতিষ্ঠানটি, যাদের আয় $80 বিলিয়ন। মেটা ও অ্যালফাবেটের মতোই চ্যাটজিপিটির সম্পৃক্ততা চাচ্ছে ByteDance। ধারণা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই বিশ্বের সবচেয়ে বড় ইউনিকর্ন কোম্পানি হয়ে উঠবে এই প্রতিষ্ঠানটি। শীর্ষ ইউনিকর্নের তালিকায় আরও আছে যুক্তরাষ্ট্রের স্ট্রাইপ ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠান শেইন, যাদের আয় ছাড়িয়েছে $65 বিলিয়ন। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ভার্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।